হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্ররা, আজকে আমি তোমাদের ভেক্টরের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। ওকে, এবং এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এর উপর ডিপেন্ড করেই বৃষ্টির আপেক্ষিক বেগের কনসেপ্টটা আসবে। ওকে, তাহলে আমরা প্রথম আপেক্ষিক বলতে কী বুঝি সেটা বুঝবো। যখন কোনো দুটো বস্তু গতিশীল থাকবে, এ একটা বস্তু এ আর বি একটা বস্তু, এই দুটো বস্তু যখনই একে অপরের সঙ্গে গতিশীল থাকবে তখন কি হবে, এদের মধ্যে বেগ ধরলাম v1, এটা v2, তখন এদের মধ্যে একটা বেগের আপেক্ষিকতা সৃষ্টি হবে, মানে কম বেশি সৃষ্টি হবে। কোনো বস্তু, এটা মনে রাখবে, কোনো একটা ব্যক্তি যে স্থির অবস্থায় আছে, ধরলাম প্রথম এ বস্তুটি হচ্ছে কি 60 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছে, আর বি বস্তুটি 40 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছে। তাহলে এই বস্তুর যে স্থির অবস্থায় দর্শকটা আছে সে কি দেখবে, যে সে স্থির দেখবে কি এ বস্তুটা 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে আর বি বস্তুটা 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, কারণ এই যে দাঁড়িয়ে সে দেখবে। কিন্তু যে যে দুটো চলছে, এ আর বি দুটো বস্তু যে চলছে, বা এখানে যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে এ বিকে কত বেগে দেখবে, এ বিকে কত বেগে দেখবে, বা বি একে কত বেগে দেখবে। যদি আমরা দেখি তাহলে নিশ্চয়ই যে বি আছে সে বি বস্তু এ বস্তুকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে দেখবে না। তাহলে বি বস্তু কত বেগে দেখবে, বি দেখবে 60 - 40 = 20 কিলোমিটার পার আওয়ার বেগে। ব্যাপারটা ক্লিয়ার হলো কি? যখন দুটো বস্তুই গতিশীল আছে এবং একজন 60 কিলোমিটার আওয়ার বেগে যাচ্ছে, একজন 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তাহলে যে পিছিয়ে আছে সে দেখবে যে সামনে এ বস্তুটা 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাহলে এই যে বেগটা মাপবে, দুটো গতিশীল থাকার ফলে বি বস্তুটা এ বস্তুটার বেগ যেভাবে মাপবে সেটাকে বলা হয় আপেক্ষিক বেগ। তার মানে আপেক্ষিক বেগ সৃষ্টি হয় কখন, যখন দুটো বস্তু গতিশীল অবস্থায় থাকবে তখনই মাত্র আপেক্ষিক বেগ দেখতে পাবে। তার মানে ব্যক্তিটি এ বস্তুটা যত স্পিডে দেখতে পাবে, বি বস্তুটা কিন্তু এ বস্তুকে অত স্পিডে দেখতে পাবে না, ওর থেকে একটু কম স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে সংজ্ঞা যদি বলি, আপেক্ষিক বেগে যদি আমরা সংজ্ঞাটা বলি, তাহলে সংজ্ঞাটা কি বলতে পারি, যে ভূপৃষ্ঠে 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 গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো গতিশীল বস্তুর আপাত বেগকে আপেক্ষিক বেগ বলে। আপেক্ষিক বেগ বলে। ওকে, তারপরে যেটা আমি উদাহরণ দিলাম, তাহলে এ ব্যক্তিটা দেখবে কি এ বস্তুটা 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, বি বস্তুটা 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, কিন্তু সেইখানটায় যে বি দেখছে এ বস্তুটাকে, সেটা 20 কিলোমিটার পার আওয়ার বেগে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। অনুরূপভাবে এ বস্তু দেখবে কি বি বস্তুটা 20 কিলোমিটার পার আওয়ার বেগে বা ঘন্টায় পিছনের দিকে যাচ্ছে। তাহলে এ আর বি যেই বেগটা একে অপরের মাপবে, ওটা কি অরিজিনাল বেগ হবে? তাহলে ওটা অরিজিনাল বেগ না, ওটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তাহলে অরিজিনাল বেগ কে মাপছে, যে স্থির অবস্থায় আছে। তাহলে যারা গতিশীল আছে এরা যে বেগগুলো মাপছে সেই বেগটাকে বলা হচ্ছে একটা সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ। ওকে, আসলে তোমার এটা ক্লিয়ার হয়েছে? তো এক্ষেত্রে কিছু কেস আছে। প্রথম কেস কি, কেস 1 যেটা বলতে পারি, সেটা কি, যখন দর্শক যে অবজার্ভ করছে সেই দর্শক আর বস্তুটি একই দিকে গতিশীল। তার মানে যখন বলতে পারি, যখন বস্তু এবং দর্শক একই দিকে গতিশীল। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার আপেক্ষিক বেগটা কী হবে? তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে যে ধরি দর্শকের বেগ হচ্ছে ইউ, এটা অরিজিনাল বেগ, এবং বস্তুর বেগ ভি, আর আপেক্ষিক বেগ
আপেক্ষিক বেগ ইকুয়াল টু ডাব্লু। আমি যেইভাবে তোমাদের পড়াচ্ছি, যেইভাবে যেগুলো করাচ্ছি ওইভাবে তোমার খাতায় টুকে নেবে, বইটা আর পড়তে লাগবে না। তুমি এইখানটায় বুঝে গেলে বইটা যদি একবারও রিডিং পড়ো পুরো ব্যাপারটা তোমার ছবির মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এই যে ডাব্লু, তাহলে বললাম কি বস্তুটা যেদিকে যাচ্ছে আর দর্শকও সেই দিকেই যাচ্ছে, মানে দুজন ধরলাম এ হচ্ছে একটা, এ হচ্ছে বস্তু আর বি হচ্ছে আমার দর্শক। তাহলে এর বেগ হচ্ছে ইউ আর এর বেগ হচ্ছে ভি। তাহলে কে কত গতিশীল আছে আমরা কীভাবে মাপবো? তাহলে দর্শক আমি তাহলে কার সাপেক্ষে মাপবো? যে দর্শক আছে, তাহলে যে অবজার্ভ করছে তার সাপেক্ষে তো অন্য বস্তুর সাপেক্ষে মাপবো। তাহলে বস্তুর সাপেক্ষে বা দর্শকের সাপেক্ষে, তাহলে অতএব দর্শকের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ কি হবে? ডাব্লু ইকুয়াল টু, বা আপেক্ষিক বেগ ইকুয়াল টু বলতে পারি যে বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ। তাহলে এখান থেকে বুঝতে হবে যে বেগ কতটা হবে, কারণ দুটো তো মাইনাস করেছিলাম না, যখন আপেক্ষিক বেগ নির্ণয় করলাম কি 60 থেকে 20 40 মাইনাস করে, যখন দুজনেই গতিশীল আছে তাহলে একটার বেগ সাপেক্ষে আর একটা বেগকে মাইনাস করেছিলাম। তাহলে এটা যদি ভি হয় এটা ইউ হয়, তাহলে আপেক্ষিক বেগ যদি ডাব্লু হয়, ডাব্লু ইকুয়াল টু বস্তুর বেগ হচ্ছে ভি মাইনাস দর্শকের বেগ হচ্ছে ইউ। তাহলে দুটো বেগ থেকে যদি মাইনাস করে দিই সেখানে আমরা আপেক্ষিক বেগ পেয়ে যাব। তাহলে এটা সিম্পল ব্যাপার। তাহলে এখানে বুঝতে হলে কি যখন দুটো বস্তু একই দিকে গতিশীল আছে তাহলে কি করতে হবে, একটা সাপেক্ষে আর একটা আপেক্ষিক বেগ কী হবে, দুটো মাইনাস করে দেবো, মাইনাস করলেই সেটা আপেক্ষিক বেগ হয়ে যাবে। এবারে কি কেসটা উল্টো আছে, কেস 2। এখানে কেস 2 নম্বর কেস কি আছে, যখন বস্তু এবং দর্শক বিপরীত দিকে গতিশীল। তাহলে এখানে লিখো যখন 2 নম্বর কেস, যখন বস্তু এবং দর্শক বিপরীত দিকে গতিশীল, ওকে। সেক্ষেত্রে কি হবে, তাহলে মানে বস্তু যাচ্ছে ওদিকে, দর্শক যাচ্ছে তার অপোজিট দিকে, তাহলে বস্তু যাচ্ছে এদিকে, দর্শক তার উল্টো দিকে। তাহলে ওদিকে যদি আমি ইউ ধরেছিলাম তো অপোজিট হলে কি মাইনাস ইউ। তাহলে এই জিনিসটা যদি আবার নির্ণয় করি তাহলে এক্ষেত্রে কী হবে দেখে নাও, যখন দিক ঘুরে যাবে এগুলো সব ঠিকই আছে, শুধু দর্শকের সাথে বস্তুর আপেক্ষিক বেগ কী হবে, এই ফর্মুলা ঠিক আছে। তাহলে এখানে শুধু আমি কি করব, যে আমার ফর্মুলা আছে বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ, তাহলে এখানে কী হবে আপেক্ষিক বেগ ডাব্লু ইকুয়াল টু বস্তুর বেগ হচ্ছে ভি মাইনাস দর্শকের বেগ কী আছে মাইনাস ইউ। কারণ একই দিকে যদি যেদিকে বস্তু আছে সেই দিকে যদি গেলে যদি ইউ হয় তাহলে তার উল্টো দিকে কী হবে মাইনাস ইউ। তাহলে আমার ফর্মুলা কী আছে, আপেক্ষিক বেগের ফর্মুলা ঠিক আছে, এটা দেখে নাও, এটা হচ্ছে আপেক্ষিক বেগের ফর্মুলা, যে আপেক্ষিক বেগ ইকুয়াল টু বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ যদি দর্শকের সাপেক্ষে করা হয়। তাহলে বস্তুর বেগ ইউ হলে দর্শকের বেগ এখন যেহেতু বিপরীত দিকে আছে তাহলে উল্টে গেছে, এইটার উল্টো দিক কী হবে, ভেগটা থেকে বুঝলে মাইনাস ইউ হয়ে যাবে। তাহলে বস্তুর বেগ মাইনাস অফ ইউ, তার মানে বলতে হবে বা ডাব্লু ইকুয়াল টু ভি মাইনাস ভি প্লাস ইউ, মানে লব্ধি বেগ বেড়ে যাবে। ওকে, তাহলে এখানে লব্ধি বেগ বেড়ে যাবে, সেই জন্য দেখবে যখন দুজন জায়গায় একই দিকে যায় কম বেশি স্পিডে তো সামনেটাকে একটু ধীরে ধীরে মনে হয়, যখন দেখবে যে দুজন বিপরীত দিকে যাচ্ছে কত দ্রুত চলে যায়। সব থেকে বুঝতে হবে ট্রেনের ক্ষেত্রে, যখন দেখবে কোনো ট্রেন থ্রু ট্রেন যেই ট্রেন যাচ্ছে তার উল্টো দিকে ট্রেন যায় কত স্পিডে যায় সেটা তুমি বুঝতে পারো, এবং কোনো জানালাও তুমি বুঝতে পারো না। কিন্তু যদি দেখবে একটা ট্রেন আছে আর একটা ট্রেন পাশ দিয়ে একই দিকে যাচ্ছে, সেই ট্রেনের বেগটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু খুব ধীরে ধীরে যাচ্ছে, কারণ ওখানে লব্ধি বেগ কী হয়েছে মাইনাস করে হয়েছিল। যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাহলে লব্ধি বেগ কী আপেক্ষিক বেগ বৃদ্ধি পাবে, সেই জন্য খুব অরিজিনাল স্পিডের থেকে আমরা বেশি স্পিডে দেখি। সেই জন্য বিপরীত দিকে গতিশীল থাকা কোনো বস্তুর মধ্যে একে অপরকে দেখলে তাকে তার অরিজিনাল বেগের থেকে বেশি বেগে দেখবো। আর একই দিকে যদি দুটো বস্তু যায় তাহলে একটা সাপেক্ষে আর একটা বেগকে কী দেখবো, একটু ধীরে দেখবো, কম দেখবো। ওকে, তাহলে এইটা হচ্ছে এর ক্ষেত্রে। এবার যদি আমরা এইটা করি যে বস্তু উল্টে দিলাম, দর্শককেও রাখলাম, মানে কি করলাম এটা, যে এই কেসটা যদি এরকম করে দিই যে বস্তু যাচ্ছে এদিকে আর না দর্শক যাচ্ছে ওদিকে, বস্তুটা কি যে উল্টে গেল ভি, তাহলে মাইনাস ভি হয়ে যেত, মানে এই কেসটাও হতে পারে এইটাও হতে পারে। প্রথম ক্ষেত্রে কি বিপরীত দিক বলতে দুটো জিনিস বোঝায়, এটা মনে রাখবে,
বিপরীত দিক বলতে দুটো জিনিসকে বোঝায়। একটা হচ্ছে কি, হয় দর্শক যে দিকে যাচ্ছে তার উল্টো দিকে যাচ্ছে বেগটা বস্তুটি, বা বস্তুটি যেদিকে যাচ্ছিল দর্শকটা উল্টে গেল, তাহলে এটা মাইনাস ইউ, এটা প্লাস ভি। তাহলে এই কেসটাও হতে পারে, এটা হতে পারে, দুটো কি বলা হয় বিপরীত দিক। তাহলে এই কেসটার জন্য আমি তোমাদের এইটা বললাম, যেটা আমি দেখালাম এটা। আর যদি এই কেসটা বলা হয় যে বস্তুটা উল্টে গেছে দর্শকের সাপেক্ষে, তখন কি হবে, তার ডাব্লু ইকুয়াল টু মাইনাস ভি, আর ইউটা তো আছে মাইনাস ইউ ফর্মুলা অনুযায়ী, তাহলে মাইনাস কমন হলে ভি প্লাস ইউ। তার মানে লব্ধি বেগ বা আপেক্ষিক বেগ অবশ্যই বৃদ্ধি পাবে, শুধু দিকটা কোন দিক হবে সেই জন্য নেগেটিভ বা পজিটিভ দিয়ে আছে। তেমন দুটো থেকে একই পেলাম যে লব্ধি বেগ বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমাদের এটা ক্লিয়ার হলো কি, যদি দুটো বস্তু একই দিকে গতিশীল হয় তাদের আপেক্ষিক বেগ হবে দুটো বেগের মাইনাস, আর যখন দুটো বস্তু একে অপরের দিকে বিপরীত দিকে গতিশীল হবে তখন তাদের আপেক্ষিক বেগ হবে দুটো বেগের যোগফল। এবারে যদি দুটো বস্তু যে কোনো দিকে গতিশীল, মানে যে কোনো একটা অ্যাঙ্গেলে পরস্পর গতিশীল আছে, সেক্ষেত্রে তাহলে আমরা আপেক্ষিক বেগ কী পাবো সেইটা তোমাদের দেখাচ্ছি। এবং এইটাই ইম্পর্টেন্ট, যেটা এবারে বলবো আমি ওটাই খুব গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে কেস নাম্বার 3 এটা বলতে পারো, যে যখন দুটি বস্তু যে কোনো একটা কোণে গতিশীল হবে, বস্তু এবং দর্শক যখন পরস্পর যে কোনো একটা কোণে বা থিটা কোণে যেন গতিশীল, তখন কী হবে, কেস 3টা বলতে দিতে পারি, কেস 3। ওকে, তাহলে কী বলতে, বস্তু এবং দর্শক পরস্পর আলফা কোণে গতিশীল। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, এই দিকে হচ্ছে বস্তু যাচ্ছে, হচ্ছে ইউ। ওকে, আর এই দিক বরাবর যাচ্ছে কি, ঠিক আছে, এই দিক বরাবর যাচ্ছে হচ্ছে আলফা, এটা হচ্ছে বস্তু, হচ্ছে ভি। তাহলে এটা ভেক্টর, যেহেতু যে কোনো কোণে আছে তাহলে ভেক্টর নেবো। তাহলে এর যদি অপোজিট দিকে নিই, এই দিক বরাবর নিই, তাহলে এটা হবে কি, এটা ইউ হলে এটা মাইনাস ইউ, আর এটা আলফা হলে টোটালটা হবে কি, হচ্ছে 180 মাইনাস আলফা। যদি এটা আলফা হয় তাহলে এটা কি হবে 180 মাইনাস আলফা। তাহলে এদের লব্ধি বেগ কোন বরাবর হবে, এই দিক বরাবর এইটা হবে, এইটা তাহলে লব্ধি বেগ হবে। তাহলে ধরলাম এটা এর সঙ্গে থিটা কোণ করেছে। ওকে, তাহলে আমার এতটুকু ক্লিয়ার হলো। তাহলে এখানে এবারে এটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লু। তাহলে এখানে যদি আমি প্রয়োগ করি যে আপেক্ষিক বেগের গণনা ভেক্টর অনুযায়ী, তাহলে বলতে পারি যে যখন বস্তু এবং দর্শক পরস্পর আলফা কোণে গতিশীল, তখন আপেক্ষিক বেগ হবে তাহলে কি বলবো, এটা ডাব্লু ইকুয়াল টু ভেক্টর ইকুয়াল টু ভি, বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ। ওকে, এইটা হলো। এবার এটা তো ভেক্টর আকার লিখলাম, যে কোনো অ্যাঙ্গেলে গেলে আমরা ভেক্টর আকারে আমরা এভাবে লিখতে পারি। এবার তাহলে আমরা ভেক্টর আকার লিখলে এর মান এবং অভিমুখটাও নির্ণয় করতে হবে, কারণ যখন কোনো বস্তু গতিশীল হবে তার মান এবং অভিমুখ আমাকে দুটোই নির্ণয় করতে হবে। তাহলে মান আমরা কী করে নির্ণয় করবো, আমরা জানি ফর্মুলা, সেটা কি, মানের ফর্মুলা কি, মান যেটা নির্ণয় করছে তার ফর্মুলাটা কী ছিল, যে ডাব্লু ইকুয়াল টু, যে ফর্মুলা দেখেছেন সি ইকুয়াল টু ত্রিভুজ সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, যেটা করেছিলাম। তাহলে এখানে সেটা করে ডাব্লু ইকুয়াল টু রুট অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv, অ্যাঙ্গেলটা যে কস কত হবে, যদি এই অ্যাঙ্গেলটা নিই 180 কস 180 মাইনাস আলফা। ওকে, তাহলে এটা পাচ্ছি কি, রুট অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার কস 180 মাইনাস আলফা মানে কি, তাহলে কস 180 মানে কোথায় আছে, অল সাইন 180 মাইনাস আছে, সাইনের ঘরেই আছে, তাহলে সাইনের ঘরে থাকলে কী হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। কস 180 মাইনাস আলফা যেহেতু সাইনের ঘরে আছে তাহলে এটা মাইনাস হবে, তার মানে দেখে নাও কস 180 মাইনাস আলফা, তার মানে হচ্ছে মাইনাস কস আলফা। ওকে, এটা মনে রাখবে, অল সাইন ট্যান কস ওখান থেকে এসছে। তাহলে কস 180 মাইনাস আলফা মানে মাইনাস কস আলফা, তাহলে এখানে বসিয়ে দিলাম মাইনাস 2uv কস আলফা। তাহলে এটা হচ্ছে আমার আপেক্ষিক বেগের মান, শুধু মান নির্ণয় হলো। ঠিক আছে, তাহলে আপেক্ষিক বেগের মান আমরা এইভাবে
নির্ণয় করতে পারি। এবার নেক্সট যেটা বের করো সেই অভিমুখ, তাহলে এদের অভিমুখটা হবে কত ডিগ্রি কোণে পরস্পর যাচ্ছে সেই কোণটাও নির্ণয় করব, বা এই লব্ধি বেগ যেটা নির্ণয় করলাম সেই লব্ধি বেগটার তার মানটা বের করলাম, কিন্তু এর অভিমুখটা কত হবে, তার মানে যে বস্তুর সাপেক্ষে কত ডিগ্রি কোণে যাবে, তাহলে থিটাটা নির্ণয় করতে হবে। বস্তু সাপেক্ষে আপেক্ষিক বেগের অভিমুখটা কোন দিকে হবে সেটা নির্ণয় করতে হবে, তাহলে তার জন্য আমার থিটা বের করতে হবে, তাহলে ট্যান থিটা নির্ণয় করলে হয়ে যাবে। তাহলে যদি আমরা ট্যান থিটা নির্ণয় করি তাহলে এখান থেকে করতে পারছি কি, তাহলে অ্যাঙ্গেলটা কী হবে দেখো, এটা যদি ইউ হয় আর এটা যদি ভি হয়, তাহলে এখানে আমি বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু ইউ সাইন 180 মাইনাস আলফা, কারণ বি হচ্ছে এখানে ইউ, আমার এটা হচ্ছে ইউ আর এ হচ্ছে আমার কি ভি। ওকে, তাহলে ইউ সাইন 180 মাইনাস আলফা বাই ভি প্লাস ইউ কস 180 মাইনাস আলফা, কারণ ওখানে আলফার জায়গায় এখানে কত হয়ে গেছে 180 মাইনাস আলফা, তাহলে এটা বসিয়ে দিলে কী হবে, বা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ইউ সাইন 180 মাইনাস আলফা, মানে সাইনের ঘরেই আছে 180 মানে প্লাস হবে, তাহলে ইউ সাইন আলফা। ভালো করে এটা ভেবে নাও যে সাইন 180 মাইনাস আলফা, সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা, কারণ সাইন 180 মাইনাস আলফা এটা হচ্ছে সাইন আলফা, কারণ হচ্ছে দেখে নাও এটা হচ্ছে অল সাইন ট্যান কস। ওকে, তাহলে 180 এইটা মাইনাস আলফা মানে এখানেই আছে, তার মানে সাইনের ঘরেই আছে, আর 180 জন্য কোনো চেঞ্জ হবে না, সেই জন্য সাইন ইউ সাইন আলফাই হবে, এটা হচ্ছে ভি, আর ইউ কস 180 মাইনাস আলফা মানে একটু দেখালাম মাইনাস কস আলফা, তাহলে ভি মাইনাস ইউ কস আলফা, ব্যাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি করলাম, আপেক্ষিক বেগের রাশিফলগুলো নির্ণয় করতে পারলাম। দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যত মানে আপেক্ষিক বেগ যতটুকু হয় ততটুকু বলে দিলাম। তাহলে প্রথমে কি আপেক্ষিক বেগটা কি সেটা কনসেপ্ট ক্লিয়ার করলাম। তাহলে দুটো বস্তু দর্শক একই দিকে গেলে কি হবে, আপেক্ষিক বেগের মান কত হবে, বিপরীত দিকে গেলে কি হবে সেটা করলাম। আপেক্ষিক বেগ যে কোনো কোণে গেলে তাহলে সেখানটাই আমরা আপেক্ষিক মান কত পাবো, এবং সেই যে আপেক্ষিক বেগটা হবে তার অভিমুখ কোনটা হবে সেইটা আমরা নির্ণয় করলাম। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।